এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের কাছে সবুজে ঘেরা একটা ছোট্ট গ্রাম। আর সেই গ্রামেরই শেষ প্রান্তে রয়েছে এক প্রাচীন বাড়ি। কিন্তু কালের নিষ্ঠুর আঘাতে এখন তার জরাজীর্ণ অবস্থা। যদিও ফটকের দুপাশে দুটো সিংহ আজও যেন অতীতের গৌরবকে রক্ষা করে চলেছে। তাদের দৌলতেই শতবর্ষ পেরিয়েও এই বাড়ির দেওয়ালে লেগে রয়েছে অতীতের ছায়া। তবে সেই বাড়ির আঙিনা, দালান, পুকুর, বাগান আজও লুকিয়ে রেখেছে একটা আক্ষেপ, একটা অমীমাংসিত ইতিহাস। আজ চলুন একটু বেরিয়ে আসি, হয়ে যাক একটা রোড ট্রিপ। দেখি পথের শেষে কি অজানা অন্ধকার অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য। আজ প্রথমবার 221 বি হ্যারিসন রোডে আমরা শুনব অগ্নিশ্বর সরকারের লেখা গ্রাম বাংলার এক অলৌকিক গল্প, রামনগরের গ্রামে এক রাত। রিমির চরিত্রে বর্ণালী, সুজাতা ও প্রেতাত্মার ভূমিকায় মধুপর্ণা, শুভাশিসের ভূমিকায় শুভদীপ, অজিত মাইতির ভূমিকায় দীপঙ্কর চ্যাটার্জি। গল্প পাঠে রবির চরিত্রে এবং আরও বিভিন্ন চরিত্রে প্রত্যয়, এবং সুখবিলাসের চরিত্রে আমি সুমিতেন্দ্র। রবিবার খাওয়ার টেবিলে বসে মাটন বিরিয়ানি এক গ্রাস মুখে পুরে মাকে প্রশ্ন করল সাউথ পয়েন্ট স্কুলের ক্লাস 6-এর ছাত্রী রিমি। আচ্ছা মা, আমাদের মামার বাড়ি তো জলপাইগুড়িতে, তোমার মামার বাড়ি কোথায় মা? রামনগরে বাড়ি ছিল। সেখানে কে কে আছে মা? পাশ থেকে রেহান বলে উঠল, সেখানে আর কেউ এখন থাকে না বাবা। আগে আমার দাদু দিদা আর আমার এক মামা থাকতো। ছোট ছেলের প্রশ্নে উত্তর দিল মা, কেন থাকে না মা? আমাদের দাদু দিদুন মামা তো মামা বাড়িতেই থাকে, আমরা গেলে কত আদর করে। মুখের বিরিয়ানিটা চিবোতে চিবোতে বলল রেহান। ছেলের কথায় হো হো করে হেসে উঠে বাবা বলল, মায়ের দাদু দিদুন তো কবেই আকাশের তারা হয়ে গেছে। মায়ের মামা এখন দীঘাতেই থাকে। কিরে, কেন তোর মনে নেই গত বছর আমরা যে দীঘায় ঘুরতে গেছিলাম? আরে যে হোটেলটায় ছিলাম ওটাই তো মায়ের মামার হোটেল। উনি তখন ওখানে ছিলেন না বলে তোর সঙ্গে দেখা হয়নি। তাহলে তাহলে গরমের ছুটিতে দীঘা গেলে হয় না? চোখগুলো গোল গোল করে বলল রেহান। রেহানের চোখ গোল গোল করা দেখে হেসে উঠল সকলে। ছেলের কথার উত্তরে মা বলল, দাঁড়া দেখছি, যদি এবার ছুটিতে তোদের সবাইকে নিয়ে আমার মামার বাড়িতে ঘুরতে যাওয়ার ব্যবস্থা করা যায়।
আজ রাতেই আমার মামাকে ফোন করছি, দাঁড়া। দিন এগিয়ে চলে। স্কুল বাসের রাবারের টায়ারের পরত হালকা হয়। স্কুলের বেশ কিছু খাতা পেনের আঁচড়ে ভারী হয়। বন্ধুদের মধ্যে অনেক গল্প হয়। ক্যালেন্ডারের দিন এগোতে এগোতে গরমের ছুটি এসে পড়ল। তার ঠিক কয়েকদিন পরে, আজ শুক্রবার। সকাল থেকেই ব্যস্ত রিমিদের গোটা পরিবার। গরমের ছুটির প্রথম 7 দিন ওরা রামনগরে থাকবে। তারপর ওখান থেকে 2 দিন দীঘায় মায়ের মামার হোটেল হয়ে বাড়ি ফিরে আসবে। মাঝে শনি রবি সহ বেশ কয়েকটা সরকারি ছুটির দিন থাকায় রিমি রেহানের বাবা শুভাশিসের অফিসে এতদিন ছুটি ম্যানেজ করতেও খুব একটা সমস্যা হয়নি। ওদের গাড়ি ড্রাইভার রবি কাকাও চলে এসেছে। রিমি রেহানের মা সুজাতার হয়েছে যত জ্বালা। একদিকে সকলের জন্য ব্রেকফাস্ট রেডি করা, অন্যদিকে প্রত্যেকের জিনিসপত্র ঠিকঠাকভাবে গুছিয়ে গাড়িতে তোলা। একটু এদিক ওদিক হয়ে গেলেই ছেলে মেয়ে বর চিল্লিয়ে বাড়ি মাথায় করবে। যথাসময়ে গাড়ি আম্রকুঞ্জ আবাসনের গণ্ডি ছাড়ালো। কালো পিচের রাস্তার বুক চিরে গাড়ি এগিয়ে চলেছে। বড় বড় কংক্রিটের জলসা ছেড়ে গাড়ি চলে এলো সবুজের সমাহারের মধ্যে। রাস্তার দুপাশে দিগন্ত বিস্তৃত সবুজ ধানক্ষেত। মাঠের প্রান্তে ছোট ছোট গ্রাম আর কয়েকটা পুকুর। রাস্তার ধারে গাছের ছায়ায় বসে থাকা মানুষজন। গাড়ির পাশ দিয়ে হুসহাস করে বেরিয়ে যাচ্ছে রাস্তার ধারে চায়ের দোকান, কলা আর মুড়ি বিক্রেতা। গাড়ি যখন কোলাঘাটের দিকে এগিয়ে গেল, তখন গঙ্গার ওপর বিশাল সেতু পেরিয়ে হালকা বাতাসে মনটা আরো হালকা হয়ে গেল। দূরে দেখা যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের চিমনি। রিমি, আমরা এখন কোন ডিস্ট্রিক্টে আছি বলতো? বাবা জিজ্ঞাসা করল। রিমি দুদিকে ঘাড় নাড়ালো, মানে উত্তর জানা নেই। এটা হলো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। হ্যাঁ, তবে এটা এখন অবিভক্ত মেদিনীপুর। এখানে মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু এই ডিস্ট্রিক্টেই এনারা জন্মগ্রহণ করেছিলেন। পূব দিক থেকে সূর্যদেব যাত্রা শুরু করে এখন মাথার উপরে এসে দাঁড়িয়েছে। কোলাঘাটে টিফিন করে গাড়ি রওনা নিয়েছে অনেকক্ষণ আগেই। শান্ত স্নিগ্ধ পরিবেশে চুপচাপ চলেছে গাড়িটা। খাওয়া দাওয়ার পর আসলে একটা ঝিমুনি ধরেছে সবারই। রিমি আর রেহান দুটো লজেন্স চুষতে চুষতে এক মনে তাকিয়ে রয়েছে রাস্তার পাশ দিয়ে ছুটে চলা মাঠ ঘাট গাছপালার দিকে। এক সময় গাড়ি এসে পৌঁছলো অভীষ্ট লক্ষ্য রামনগরে। এবাক ওবাক পেরিয়ে যখন গাড়ি এসে থামলো গ্রামের শেষের দিকে দক্ষিণমুখ একটা বাড়িতে, তখন ঘড়ি বলছে দুপুর 1:30। বাড়ির সামনে একটা পাথরের ফলকে লেখা আছে সিন্ধু তরঙ্গ। কালের নিষ্ঠুর আঘাতে তার এখন জরাজীর্ণ অবস্থা। একদম কাছে না গেলে ধূসর রঙের অক্ষরগুলো পড়াও সম্ভব নয়। হলুদ রঙের দোতলা বাড়ি,
অন্তত 100 বছরের পুরনো তো হবেই। কাঠের তৈরি সবুজ রঙের খিড়কি জানলা, দোতলায় কড়ি বর্গা দেওয়া, টালির চাউনি করা টানা বারান্দা, মূল কাঠের দরজাটি ধূসর বর্ণের। অনেক দিন তার কোনো সেবা শুশ্রূষা হয়নি তা বলার অপেক্ষা রাখে না। নিচের দিকটা জলকাদায় ক্ষয়ে গেছে বলে দুটো টিনের পাত সেটে দেওয়া হয়েছে, তাতেও আবার মরচে ধরে গেছে। কিন্তু মূল ফটকের বাইরে সদর দরজার উপরে দুদিকে দুটো সিংহ বাড়ির গৌরবময় অতীতের সাক্ষ্য আজও বহন করে চলেছে। তবে সিংহগুলির অবস্থা তথৈবচ। শুভাশিস গাড়ির সামনের দরজা খুলে নামার সময় ড্রাইভারের দিকে ফিরে বলল, রবিদা, একটু ব্যাগগুলো বের করে দাও না প্লিজ। একে একে গাড়ির বাকি দরজাগুলো খুলে গেল। গাড়ির সাওয়ারিরা একে একে গাড়ি থেকে নেমে এলো। শুভাশিস হাত পা শূন্যে ছুঁড়ে গায়ের আড়ষ্টতা কাটাতে কাটাতে সুজাতার দিকে ফিরে জিজ্ঞাসা করল, বলছি মামাকে একটা ফোন করে দেখো না। সুজাতা কাঁধে ব্যাগ থেকে মোবাইলটা বের করে মামার নাম্বার ডায়াল করতে ব্যস্ত হয়ে গেল। চকিতে ক্যাঁচ ক্যাঁচ শব্দে বাড়ির সিংহ দরজা খুলে গেল। অন্দরমহল থেকে পাজামা আর টি শার্ট আর পায়ে হাওয়াই চটি পরে এক ভদ্রলোক পেরিয়ে এলো। কিরে সুজাতা, তোরা কখন এলি? আমাকে ফোন করতে পারিসনি? আমি এখন দোকানের দিকে না বেরোলে তোদের গরমের মধ্যে অহেতুক এখানে দাঁড়িয়ে থাকতে হতো। চল চল, তাড়াতাড়ি বাড়ির ভেতরে চল। সুজাতার দিকে তাকিয়ে কথা বলা শেষ করে ওই ভদ্রলোক ড্রাইভারের দিকে ফিরে বললেন, শুনুন, এখানে ওদের জিনিসপত্র নামাতে হবে না। আপনি বরং ওই দিক দিয়ে গাড়ি নিয়ে আসুন। ওদিকে আর একটা বড় দরজা আছে, ওখান দিয়ে গাড়িটা দিব্যি ভেতরে ঢুকে যাবে। বলে বাড়ির পূর্ব দিকে একটা রাস্তার দিকে অঙ্গুলি নির্দেশ করল। কতদিন বাদে এখানে এলাম বলো তো মামা? সেই দিদা মারা যাওয়ার পর আবার এই বাড়িতে এলাম। বলল সুজাতা। তা ঠিকই বলেছিস। আমি অবরে সবরে আসি, লোক লাগিয়ে বাড়ি পরিষ্কার করাই। এই বাড়িটাই আমার পিছুটান হয়ে থেকে গেছে। গত মাসে ছিলুম একবার, টানা কয়েকদিন ছিলুম। তোরা আসবি বলে কিছু রিপেয়ারিংয়ের কাজ করালাম। বলল সুজাতার মামা। নিজেদের মধ্যে কথাবার্তা চালাতে চালাতে বাড়ির মধ্যে সকলে প্রবেশ করল। বাড়ির বয়স 100 বছর হলেও বাড়িটাকে নিজের সামর্থ্য মতো খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করেছে অকৃতদার এই মানুষটি। অজিত মাইতি অর্থাৎ সুজাতার মামা যখন বড় হয়ে উঠছে, পরিবারের অবস্থা তখন পড়ন্ত। বাবা মারা গেছেন, জমিজমার ফসলের উপর ভরসা করে সংসার চালাচ্ছেন অজিত মাইতির মা রমলা মাইতি। সংসারের ভাব লাঘব করার জন্য কলেজে ভর্তি হওয়া ইস্তক মেয়ের জন্য সুযোগ্য পাত্রের সন্ধান করে গেছেন রমলা দেবী। ছেলে বড়, তার উপর দায়িত্ব স্বাভাবিকভাবেই বেশি। কলেজ শেষ করে অজিত মাইতি ট্যুর অপারেটরের ব্যবসা শুরু করল। ধীরে ধীরে সেই ব্যবসাও বড় হলো। দীঘা, পুরী সহ আরও কয়েকটি জায়গায় নিজস্ব কিছু হোটেল সে কিনে ফেলল। ইতিমধ্যে সৎপাত্র দেখে বোনের বিয়েও দিয়ে দিয়েছে। অজিতের বাবারা 2 ভাই ছিল, বর্ধিষ্ণু পরিবার। বেশ কয়েকটি ব্যবসা ছিল তাদের, সবকটাই তুখর গতিতে চলছে তখন। হঠাৎই কোনো এক অজ্ঞাত কারণে
সর্বশান্ত হয়ে যায় পুরো পরিবারটা। সেই সব কিছু হারিয়ে যাওয়ার পর আর্থিক অনটন যেন তাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়ালো। আগে যেখানে প্রতিদিন বাজার থেকে টাটকা মাছ মাংস আসতো, সেখানে এখন হিসেব নিকেশ করে চাল ডাল কেনা শুরু হলো। বেগতিক দেখে বাড়ির পুরনো চাকর বাকররা একে একে বিদায় নিল। বড় বাড়ির অর্ধেকটা তালা বন্ধ করে রাখতে হলো খরচ বাঁচানোর জন্য। রমলা দেবী নিজে হাতে রান্না করতে শুরু করলেন। ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালাতে গিয়ে কতবার নিজের প্রয়োজনীয় জিনিসও ত্যাগ করতে হলো তাকে। অজিতের বাবা ছোটখাটো একটা কাজ জোগাবার চেষ্টা করলেন, কিন্তু সে অভিজাত পরিবারের মানুষ, কোথাও ঠিক মানিয়ে নিতে পারলেন না। দিনের পর দিন দেনার দায়ে জর্জরিত হয়ে কখনো আত্মীয় স্বজনের কাছে হাত পাততে হয়েছিল, কখনো বা বন্ধুদের কাছে। বাড়ির পুরনো আসবাবপত্র, গয়না একে একে বিক্রি হয়ে গেল। উৎসব, অনুষ্ঠান, অতিথি আপ্যায়ন সবই এক ধাক্কাতে বন্ধ হয়ে গেল। হারিয়ে গেল সেই জৌলুস। অজিত আর তার ভাই বোনেরা ছোটবেলা থেকেই বুঝে গেল, চাহিদা আর স্বপ্নের মধ্যে একটা বড় তফাৎ রয়েছে। তবু রমলা দেবীর দৃঢ়তা আর মমতায় এই অনটনের মধ্যেও পরিবারটা কোনো মতে একসাথে টিকে রইল। নিজেদের পুকুরে মাছ আর দেশি মুরগির মাংস দিয়ে দ্বিপ্রাহরিক ভোজন সারল সবাই। ঠিক হলো দোতলার পূর্ব দিকের পাশাপাশি ঘরের একটাতে অজিত আর ড্রাইভার রবি থাকবে, আরেকটা ঘরে থাকবে সুজাতারা, আর নিচের একটা ঘরে অজিত মাইতির দীঘার হোটেলের ম্যানেজার সুখবিলাস পটনায়ক রয়েছে। সুখবিলাসের বাড়ি ভুবনেশ্বরে। ব্রাইট ছেলে, অতিথিদের যাবতীয় দায়িত্ব তার কাঁধেই। বাড়ির পূর্ব দিকে একটা বড় বাগান আর তার গায়ে লাগোয়া পুকুর। বাড়ির একটা দরজায় একেবারে সেই পুকুরের ঘাটে নেমেছে। আম, জাম, কাঁঠাল, কি ফলের গাছ নেই সেখানে। এই বাড়িটার মতো তারাও প্রাচীন। যত্নের অভাবে বাগানের পাঁচিলের অবস্থা খুব একটা ভালো নয়। মধ্যের কিছু ভাঙা অংশ টিন দিয়ে ঢেকে রাখা আছে। রিমি আর রেহানের পোয়া বারো সারা বিকেল বাড়ি লাগোয়া বাগানে খেলে বেরিয়েছে। এত ফাঁকা জায়গায় এতক্ষণ ধরে খেলে বেড়ানোর সৌভাগ্য এর আগে কোনোদিনও হয়নি ভাই বোনের। গাছে ঢিল মেরে আম পাড়ার চেষ্টা, ফড়িং ধরার জন্য গোটা বাগান চরকি পাক দেওয়া, কিছুই বাকি ছিল না। একটু তাড়াতাড়ি রাতের খাবার সেরে নিল সকলে। খাওয়ার পর ফাঁকা ছাদে বসল গল্পের আসর। বাড়িতে ইলেকট্রিকের আলো থাকলেও একটা হ্যারিকেন জ্বালিয়ে ছাদের মাঝখানে রাখা হয়েছে। হ্যারিকেনের মৃদু আলোয় কাঁপা কাঁপা ছায়া পড়ছে সবার মুখে। আলো আধারিতে গল্পের আসর আরও রহস্যময় হয়ে উঠেছে। ছাদে পাতা চাটাইয়ের উপর গোল হয়ে বসেছে সবাই। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে গাড়ির হর্নের আওয়াজ। ঠিক সেই সময় রাতের শান্ত পরিবেশ হঠাৎ ভেঙে গেল। রাস্তার কুকুরগুলো একসাথে চিৎকার করে উঠল।
যেন যেন তারা হঠাৎ এমন কিছু দেখে ফেলেছে যা তাদের দেখার কথা ছিল না। সুজাতা ছোটবেলায় যখন এ বাড়িতে আসতো তখন থেকেই খাওয়ার পর গল্পের এই রেওয়াজটা চালু আছে। সারাদিনের ধকলে ক্লান্ত হয়ে রেহান আর রিমি গল্প শুনতে শুনতে ওদের মায়ের কোলে শুয়ে কখন যেন ঘুমিয়ে গেছে। হঠাৎই বাগানের দিক থেকে ভেসে এলো একটা হুটোপুটির শব্দ। সুখবিলাস মোবাইলের টর্চ জেলে আলোটা ছড়িয়ে দিল ছাদ থেকেই। গাছেদের ভিড়েই সেই আলো আটকে গেছে। অজিত আর শুভাশিসও যোগ দিয়েছে সুখবিলাসের সাথে। না দাদা, সেথারে কেউ নাই লাগুছে, হয়তো কোনো কুকুর বা বাম শিকারে বাহার বেরোচ্ছি, বলল সুখবিলাস। শুভাশিস সুখবিলাসের কথা সমর্থন করলেও হ্যারিকেনের হলদে আলোতে অজিত মাইতির চিন্তাভীত ভ্রুকুটি সুজাতার চোখ এড়ালো না। চলো চলো, তবে অনেক রাত হয়েছে বটে, বাচ্চা দুটোও ঘুমিয়ে পড়েছে, মাদুর টাদুরগুলো গুটিয়ে নিচে গিয়ে সব শুয়ে পড়ি গে। আগে শোনো, আর জানলাগুলো ভালো করে বন্ধ করে দিও সবাই। বাগানে প্রচুর গাছ আছে, ডালপালা বেয়ে যদি কিছু জানলা দিয়ে ঢুকে যায় তবে বিপদ হবে। বারান্দার লাইটগুলোও সারা রাত জ্বলবে, আমরা পাশের ঘরেই আছি। শুভাশিস, তোমাদের কোনো অসুবিধা হলে ফোনেই আমাদের ডেকো, একলা হুটহাট করে বেরিয়ে পড়ো না যেন। নিকষ কালো আঁধারে ঘেরা বাগানের দিকে তাকিয়ে একটানা কথাগুলো বলে গেলেন অজিত মাইতি। রাত তখন মধ্য গগনে। ঘড়িতে হয়তো 1টা মতো বাজে। সকলে গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুম নেই শুধু অজিত মাইতির চোখে। তার বাড়ি ছাড়া মূলত মায়ের জোড়াজুড়িতেই। বাবা মারা যাওয়ার পর একদিন রাতে অভিশাপের কথাটা মা তাকে বলেছিলেন। সাথে বলেছিলেন বাড়িতে এসে রাত বিরেতে ঘর থেকে না বেরোতে। মাকে কারণ জিজ্ঞাসা করলেও কোনো সদুত্তর পায়নি সে। সুজাতাদের এখানে আসতে বলে কোনো ভুল করে ফেলল না তো? রাতে 2-1 বার বিড়ালের কান্না শুনতে পাওয়া ছাড়া বেশ নিশ্চিন্তেই ঘুমিয়েছে সুজাতারা। দরজা জানালা বন্ধ থাকলেও সেগুলোর ফাঁক কোনোভাবেই সূর্যের আলোকে আগল দিতে পারেনি। চোখে সেই আলো পড়াতেই ঘুম ভেঙে গেছে শুভাশিসের। বিছানা থেকে নেমে বাগানের দিকের জানালা খুলে দিল সে। বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে নরম রবিকর ভাসিয়ে দিয়েছে গোটা কক্ষকে। গাছের ফাঁক দিয়ে আলো মাটিতে পড়ে কত অজানা আলপনা তৈরি হয়েছে। বাড়ির পূব দিকে বাগান লাগোয়া পুকুরের টলটলে জলে সকালের নরম হাওয়ায় তীর করছে ছোট ছোট ঢেউ। তবে কাকচক্ষু জল রয়েছে তাতে। মাঝে মাঝে মাছে খাই মারছে। কিন্তু আশ্চর্য বিষয়, আশেপাশের গাছের একটা পাতা জলে পড়েনি। অথচ
পার বরাবর থাকা গাছগুলি অকাতরে ছায়া বিলোচ্ছে পুকুরটিকে। কলকাতার দিকে এত স্নিগ্ধ প্রকৃতি কোথায়? ছোট থেকেই কংক্রিটের বুকে বেড়ে ওঠা শুভাশিস সকালের এই মনোরম পরিবেশটাকে অন্তর দিয়ে উপভোগ করছিল। এমন সময় দরজায় কে যেন কড়া নাড়ল। একটু বিরক্ত হয়ে দরজা খুলতে এগিয়ে গেল সে। কখন উঠলে? এই মিনিট 10 হলো। ওরা এখনো ঘুমোচ্ছে। আমি জানলা দিয়ে ওই বাগান পুকুর এইসব দেখছিলাম আর কি। ভেতরে আসুন না। শুভাশিসের কথা শুনে ঘরের ভিতরে প্রবেশ করলেন অজিতবাবু। দুজনে গিয়ে দাঁড়ালো খোলা জানালার দিকে। আচ্ছা মামাবাবু, ওই পুকুরটা কাদের? মৃদু হেসে অজিতবাবু বললেন, ওটা ওটা আমাদেরই পুকুর। জ্যাঠামশাই যতদিন ছিলেন নিজের হাতে চাষ করতেন। আমি তো আর ওসবের কিছুই বুঝি না। এখন ওই লোকাল একজন, মানে ওই গ্রামেরই লিজ দেওয়া আছে। এখানে এলে টেলে উনি খাবার জন্য মাছ ধরে দেন। শুনেছি পরশু জাল দেওয়া হবে। আজ দুপুরে কি খাবে বলো? আমি বিলাসকে হাট থেকে পাঁঠার মাংস আনতে বলেছি। বলছি বেলার দিকে পুকুরে একটু মাছ ধরা যায় না? আমি না কোনোদিন পুকুরে মাছ ধরিনি। ওই একবার একটু চেষ্টা করা যেত, যদি আপনার কোনো আপত্তি না থাকে। না না, এতে আপত্তির কি আছে? আমি তাহলে বিলাসকে গিয়ে বলছি কয়েকটা ছিপের বন্দোবস্ত করতে। কথাটা শেষ করে সুখবিলাসকে নির্দেশ দেওয়ার জন্য দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল অজিত। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল অজিত। জল খাবার পর্ব সেরে সকলেই হাজির হলো পুকুর পাড়ে। সুখবিলাসের কাঁধে এক গোছা ছিপ আর হাতের একটা ব্যাগে মাছ ধরার সাজ সরঞ্জাম। রোদের হাত থেকে বাঁচতে শুভাশিস আর অজিতের মাথায় টাওয়েল চড়ানো। পুকুরের দিকের দরজাটা সম্পূর্ণ খুলে দেওয়া আছে। পাশেই একটা ছোট্ট ত্রিপল বাগানের মধ্যে বিছিয়ে দেওয়া হয়েছে। সেখানেই ছেলে মেয়েটা খেলনা নিয়ে খেলছে। সুজাতারও ইচ্ছে মাছ ধরবে। সে ছিপ নিয়ে বসবে দরজার মুখেই, যাতে ছেলেমেয়েগুলোর দিকে নজর দেওয়া যায়। জলে বড়শি আর ফাতনা পড়ার পর সকলেই বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল। সকলের দৃষ্টি থেকে মন সবটাই আবদ্ধ হয়ে আছে ভাসমান ওই সাদা বস্তুটার দিকে। প্রায় ওটার উপর এসে বসছে লাল কমলা ফড়িং। গাছের হাওয়ায় জলটা তীর তীর করে কেঁপে উঠছে মাঝে মাঝে। পুকুরের এপাশে ওপাশে মাছে ঘাই দিয়ে যাচ্ছে। সেই ঘাই লক্ষ্য করে শুভাশিস ছিপ হাতে পুকুরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে। ঝপাং শব্দে সকলের সম্বিত ফিরল। হয়তো টাল সামলাতে না পেরে পুকুরের মধ্যে পড়ে গেছে সুজাতাদের ড্রাইভার রবি। ছিপ ফেলে 3 জন পুরুষ ছুট দিল সেদিকে। এর মধ্যেই অজিত পড়েছে জলের মধ্যে। পাটা হড়কে হঠাৎ করে পড়ে গেলাম। আপনি আমার হাতটা ধরে একটু টানুন তো। মনে হচ্ছে পাটা কোনো জলের মধ্যে গাছে আটকে গেছে। অজিত ওপর থেকে টানলেও রবিকে টেনে উপরে তোলা যাচ্ছে না। যেন একটা হাতিকে জল থেকে টেনে তোলার চেষ্টা হচ্ছে। ড্রাইভারের চেহারা তো রোগা পাতলা। শুভাশিসও হাত লাগালো। পা দুটো এমনভাবে আটকে গেছে নাড়ানোর ক্ষমতা পর্যন্ত নেই রবির। সুজাতাও ছিপ ফেলে ঘটনাস্থলে এসে দাঁড়িয়েছে। বেশ খানিকক্ষণ টানাটানির পর জল থেকে উদ্ধার করা হলো রবিকে। ভিজে পায়ে
সকলে এসে বসে পড়ল রিমি আর রেহানের পাশে। কিন্তু এ কি, রিমি আর রেহানের মুখ লাল আবিরের রঙে লাল হয়ে আছে। সকলেই হতবাক। তোরা রং পেলি কোথা থেকে? বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো সুজাতা। কেন, তোমরা যখন মাছ ধরছিলে তখন একটা দাদা এসেছিল, আমাদের সাথে কত গল্প করছিল, আমাদের সাথে তো খেলছিল। দাদাটা কি ভালো, বলেছে বিকেলেও খেলতে আসবে। মাকে জড়িয়ে ধরে রিমি বলল। জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে সুজাতা মামার দিকে তাকালো। আশেপাশের কোনো বাড়ির বাচ্চা হবে হয়তো। এখানে তো অনেকেই ওই টিন ফিন পেরিয়ে আম পাড়তে ঢোকে, ওদের দেখে খেলতে বসে গেছিল। আরে সুজাতা, তোর মনে নেই তুই যখন এখানে তোর দিদির সঙ্গে খেলতে আসতিস, তখন তোর সাথে খেলতে গ্রামের কত ছেলে মেয়ে চলে আসতো আমাদের বাড়িতে? ভাগ্নির দিকে ফিরে মামা বললেন। সুজাতা তখন ঘাড় নেড়ে বলল, ঠিকই বলেছ গো, কলকাতায় থাকতে থাকতে মনের মধ্যে সব সময় কেমন খুচখুচ করে, সন্দেহ হয়। বিস্ময়ের এখনো কিছুটা বাকি ছিল। সুভাশিসের চোখ পড়ল রবির পায়ের দিকে। তাজ্জব হয়ে সে জিজ্ঞাসা করল, হ্যাঁ গো রবিদা, তুমি হঠাৎ পায়ে এমন সুন্দর আলতা পরে আছো কেন? সকলের চোখ গেল রবির পায়ের দিকে। দুই পায়ের পাতায় নিখুঁতভাবে আলতা পড়েছে রবি। রবি নিজেও চমকে গেছে, সে তো আলতা পড়েনি। বিশ্বাস করো দাদা, আমি আলতা পরিনি। আরে কেনই বা পড়তে যাব? অজিত বাবুর মুখটা হঠাৎ করেই গম্ভীর হয়ে গেল। চোয়ালটা শক্ত হয়ে গেছে। ভারী গলায় বলল, অনেক বেলা হয়েছে, বাড়িতে চলো সবাই, খেয়ে নিয়ে একটু রেস্ট নিতে হবে। সুখবিলাসও ঘড়ির দিকে তাকালো। 1:30 বেজে গেছে। কালক্ষেপ না করে সে দ্রুত স্থান ত্যাগ করল। তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থা করতে হবে। পাঁঠার মাংস দিয়ে দুপুরের ভুঁড়ি ভোজটা নেহাতি মন্দ হলো না। খাওয়ার শেষে যে যার ঘরের দিকে পা বাড়ালো। ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল সুভাশিস। সুজাতা ছেলে মেয়েদের নিয়ে মাটিতে বসে লুডো খেলছে। সুভাশিসের মাথায় রবিদার পায়ে আলতা লাগার কথাটা মাথায় ঘুরছে। এইভাবে কতক্ষণ শুয়ে থাকা সম্ভব? তার থেকে ভালো হয় একটা ছিপ নিয়ে পুকুরের ধারে বসলে। যেমন ভাবা তেমন কাজ। সুজাতারা খেলায় এতটাই মত্ত ছিল, জানতেই পারল না কখন ঘরের দরজা খুলে একটা মানুষ বেরিয়ে গেল। দুপুরে ফেরার সময় বাগানে যাওয়ার দরজার পাশেই ছিপগুলো নিজের হাতে রেখে এসেছিল সুভাশিস। মাছ ধরার বাকি উপকরণগুলো তাড়াহুড়োয় তখন তুলে আনা হয়নি। সেগুলো খুঁজে বের করে পুকুর পাড়ে একটা নারকেল গাছের নিচে গিয়ে জমিয়ে বসল সে। ঘড়িতে দুপুর 3টে বাজে। অন্ধকার নামতে এখনো ঘন্টা 2। একটা মাছ ধরে বাড়ির সবাইকে চমকে দিতে হবে। বড়শিতে টোপ দিয়ে পুকুরের জলে ফেলতেই খুব সুন্দর একটা ধূপের গন্ধ এসে নাকে ধাক্কা দিল সুভাশিসের। আশেপাশে কেউ হয়তো বাড়িতে ধূপ জ্বালিয়েছে, কিন্তু গন্ধটা বেশ সুন্দর। একটা ঘোর লাগা ভাব জাপটে ধরল তাকে। তুই কে গা?
একটা বাচ্চার গলার আওয়াজে চমকে উঠল শুভাশিস। কখন যেন অজান্তেই একটা বাচ্চা ছেলে এসে দাঁড়িয়েছে তার বাম পাশে। ওর পরিধানটা বেশ অদ্ভুত। এখনকার দিনের ছেলে সাদা রঙের একটা ফতুয়া আর একটা ধুতি পরেছে। আমি তো এখানে ঘুরতে এসেছি, তুমি কে? আমার নাম রমাকান্ত, এখানেই আমি থাকি। এই পুকুরে এখন আর কেউ আসে না, আগে কত লোক এখানে আসতো, তাদের সাথে আমি কত গল্প করতাম। আজ সকালে বাগানে দুজন বন্ধু পেয়েছিলাম, অনেক দিন পর আজ কত খেললাম ওদের সাথে। কথাগুলো বলতে বলতেই শুভাশিসের পাশে বসে পড়ে বলল ছেলেটি। শুভাশিসের কাছে রিমিদের রং খেলার ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। জল থেকে বড়শিটা সে তুলল, টোপটা নেই, হয়তো কোনো মাছ খেয়ে চলে গেছে। রমাকান্তর সাথে কথা বলার চক্করে হয়তো সেটা খেয়াল করা হয়নি। পুনরায় একটা টোপ ঠিকঠাকভাবে বড়শিতে গেঁথে পুকুরে ফেলল শুভাশিস। এক লহমায় জলের মধ্যে তলিয়ে গেল বড়শিটা। ফাতনাটা জলের মধ্যে একটু তুলে লম্বাভাবে দাঁড়িয়ে পড়ল। কাজ শেষ করে বাম দিকে ফিরল শুভাশিস। রমাকান্ত ওর মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কিরে, কিছু বলবি? না গো। শুভাশিসের মনে হলো এই ট্রাউজারের পকেটে কয়েকটা লজেন্স রয়েছে, কাল কোলাঘাটে খুচরো করতে গিয়ে নিতে হয়েছিল। পকেটে হাত পুরে দুটো লজেন্স বের করে রমাকান্তর দিকে সে বাড়িয়ে দিল। রমাকান্ত একটু ইতস্তত করে হাত থেকে লজেন্স দুটো নিয়ে নিল। রমাকান্তর ওই এক মুহূর্তের ছোঁয়াতেও চমকে উঠল শুভাশিস। বাচ্চা ছেলেটার হাত দুটো বড্ডই ঠান্ডা। হাতে বরফের ছোঁয়া এরকম অনুভূতি হয়। এত ঠান্ডা কেন ওর হাতটা? তোর হাতটা এত ঠান্ডা কেন রমাকান্ত? আমার হাত তো এমনই। হঠাৎই ছিপে একটা টান অনুভব করল শুভাশিস। ফাতনাটা জলের মধ্যে কয়েকবার ডুব দিয়ে একেবারে পুরো ডুবে গেল। প্রবল টানে সুতোটা সোজা হয়ে গেছে। অনভিজ্ঞ শুভাশিস ওই অবস্থাতে উঠে দাঁড়ালো হ্যাচকা একটা টান দেওয়ার জন্য, কিন্তু বাস্তবে ফল হলো উল্টো। মাছটাই এমন হ্যাচকা টান মারল, শুভাশিস টাল সামলাতে না পেরে জলে পড়ে গেল। জলের মধ্যে একটা প্রবল আলোড়ন উঠলেও মুহূর্তের মধ্যেই জল স্থির হয়ে গেল, যেন কিচ্ছু হয়নি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে রামনগর জুড়ে। পাখিরা দল বেঁধে বাসায় ফিরছে। হেলে বলদগুলো অবসন্ন পায়ে মালিকের সাথে নিজেদের আস্তানার দিকে পাড়ি জমিয়েছে। গেরস্ত ঘর থেকে ভেসে আসছে শাঁখের আওয়াজ। জোনাকির মতো বাড়িগুলোতে একে একে আলো জ্বলতে শুরু করেছে। ধুনোর সুগন্ধি মিশেছে বাতাসে। খানিক ইতস্তত করে সুজাতাদের ঘরের দরজায় টোকা দিল অজিত মাইতি। মেঝেতে লুডো খেলতে খেলতে ছেলে মেয়ে আর মা ওই মাদুরেই যে কখন ঘুমিয়ে গেছে কে জানে। ঘুম ভাঙল মামার আওয়াজে। নিকষ কালো অন্ধকারে ডুবে রয়েছে গোটা ঘর।
হাতড়ে হাতড়ে কোনো মতে নিজের মোবাইলটা পেল সুজাতা। মোবাইলের টর্চটা জ্বালাতেই ঘরের মধ্যে আধার কিছু অংশে দূরীভূত হলো। শুভাশিস, শুভাশিস, হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ মামা যাই। কি রে, এখনো ঘুমোচ্ছিস? সন্ধে হয়েছে কখন? ঘরের লাইটগুলো জ্বেলে দে। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। ঘুমের ঘোর সামলে সুজাতা ঘরের লাইটটা জ্বালাতেই ফ্লুরোসেন্ট টিউবের সাদা আলোতে গোটা ঘর ঝলমল করে উঠল। ঘরের মধ্যে মুখ বাড়িয়ে মামা তার ভাগ্নিকে জিজ্ঞাসা করল, হ্যাঁ রে, শুভাশিস কোথায় রে? এই বিছানাতেই তো শুয়েছিল, দেখো আশেপাশে আছে হয়তো। ফোন করে দেখ তো। সুজাতা হাতের মোবাইলটা নিয়ে শুভাশিসের নাম্বার ডায়াল করল। ঘরের মধ্যেই ছড়িয়ে পড়ল শুভাশিসের ফোনের রিংটোনটা। সর্বনাশ বলেই ঘরের দরজা থেকে উদ্ভ্রান্তের মতো ছুটে বেরিয়ে গেল অজিত মাইতি। মামার এইভাবে বেরিয়ে যাওয়াতে ঘাবড়ে গেছে সুজাতা। হতেই পারে শুভাশিস গ্রাম ঘুরতে গেছে বা আশেপাশে কোথাও আছে, তা বলে এরকম প্রতিক্রিয়া। অজিত মাইতি দ্রুত এসে ঢুকল সুখবিলাসের ঘরে। নিজের দুহাত দিয়ে মাথার চুলগুলো মুঠো করে ধরে বললেন, সর্বনাশ হয়ে গেছে বিলাস, কি করব বুঝতে পারছি না। নিজের মালিককে এর আগে কখনো এতটা অসহায় উদ্ভ্রান্ত অবস্থায় সে দেখেনি। একটু ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করল, কোন হেলা দাদা, কি হচ্ছে? আরে শুভাশিসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘরের মধ্যে যেন বাজ পড়ল। এর থেকেও কঠিন পরিস্থিতি সামলেছে সুখবিলাস। প্রথমেই মাথা ঠান্ডা করতে হবে। উত্তেজিত হলে সমাধানের সকল রাস্তাই বন্ধ হয়ে যাবে। যথাসম্ভব শান্তভাবে জিজ্ঞাসা করল, দাদা সে উনি হয়তো আশেপাশেরই কোনো স্থানে গিয়েছেন, তে কলিকাতারও লোক গায়ে হারাইবে নাহি। তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না বিলাস, ও সম্ভবত ওদের খপ্পরে পড়েছে। ওদের মানে? তুমি কি কচু দাদা? শোনো, অত বোঝানোর সময় নেই এখন। একখানা টর্চ নাও, চলো আমরা বেরিয়ে পড়ি। এই রবি, চাবিটা দাও তাড়াতাড়ি। এই যে আমি যাব। না না, ওরা একলা আছে, তুমি বরং বাড়িতেই থাকো। আর গ্রামের রাস্তাঘাট বিলাস ভালো করেছেন। কয়েক মুহূর্তের মধ্যেই দুজনে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। ঠিক হলো প্রথমেই ওরা যাবে গ্রামের ভিতর দিকে। না পাওয়া গেলে সুখবিলাস এখনই রওনা দেবে গ্রামের ফাঁড়িতে। সুজাতাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল ওরা। গোটা গ্রাম তন্ন তন্ন করে খোঁজা হলো। প্রায় 1 ঘন্টা এই করে গেল, কিন্তু কোথাও পাওয়া গেল না শুভাশিসকে। অতঃপর পুলিশের কাছে রিপোর্ট লেখানো স্থির হলো। সুখবিলাস সবে ফাঁড়ির দিকে গাড়ি ঘোরাতে যাবে, এমন সময় অজিতের ফোনে সুজাতার কল এলো। হ্যালো মামা। বল বল। হ্যাঁ হ্যাঁ, ও ফিরে এসেছে। কোথায় ছিল? কি জানি, খুব ক্লান্ত তো, এসেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। বোধহয় রাস্তা হারিয়ে ফেলেছিল। ঠিক আছে, রাখ, আমরা এক্ষুনি ফিরছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা ফিরে এসো, ফিরে এসো। সুজাতার সাথে কথা বলেও সম্পূর্ণরূপে নিশ্চিন্ত হতে পারল না অজিত। দ্রুত ওরা গাড়ি নিয়ে বাড়ি ফিরে এলো। গাড়ি রেখে ওরা হাজির হলো সুজাতাদের ঘরে। বিছানায় শুয়ে তখন অঘরে ঘুমোচ্ছে শুভাশিস। অজিত এগিয়ে গিয়ে ওর গায়ে হাত দিয়ে ডাকলেও কোনো উত্তর পাওয়া গেল না। টি শার্টের ভেতর দিয়ে বুকটা স্বাভাবিক ছন্দেই ওঠানামা করছে। ভাগ্নি জামাইয়ের
গোটা শরীরটাও মামা শ্বশুর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে একবার পর্যবেক্ষণ করে নিলেন। না, সন্দেহজনক কিছুই চোখে পড়ল না। নিশ্চিত হওয়া গেল অহেতুক তিনি চিন্তা করছিলেন। ঘরের গুমোট পরিবেশটাকে হালকা করার জন্য সুখবিলাস বলে উঠল, দাদা, আপনারা সবে এই ঘরে বসুন। মোহর সেই ঘর থেকে একটু চা সহিত মশলা মুড়ি আনিবি। সে সময় ওনারে তন্দ্রা থেকে উঠাইবারে চেষ্টা করি পারিব। মধ্যাহ্নের পরে তো কারো কিছু পেটে পড়ে নাহি। কথা শেষ করেই ঘর থেকে রান্নাঘরের উদ্দেশ্যে হাঁটা লাগালো সুখবিলাস পটনায়ক। কিছুক্ষণ বাদে মুড়ি ভর্তি সাদা বাটি নিয়ে সুখবিলাস ঘরে প্রবেশ করে দেখল ঘরের পরিবেশ আগের থেকে স্বাভাবিক। সুজাতা বিছানায় বসে শুভাশিসের মাথায় হাত বোলাচ্ছে। অজিতবাবু একটা চেয়ারে বসে নাতনির সাথে কথা বলছে। ড্রাইভার রবি মাটিতে একটা মাদুর পেতে বসে রেহানের সাথে গল্প করছে। মুড়ির বাটিগুলো ঘরের কোনায় থাকা টেবিলের উপর রেখে সুখবিলাস এগিয়ে গেল শুভাশিসের দিকে। গায়ে হাত দিয়ে বার দুয়েক ডাকতেই আড়মোড়া ভেঙে বিছানার উপর উঠে বসল শুভাশিস। নিমেষেই ঘরের মধ্যে একটা স্বস্তির পরিবেশ ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে শুভাশিসের চোখের পাতা দুটো খুলতেই বিছানা থেকে স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে এলো সুজাতা। চোখের মণি দুটো মার্বেলের কুলির মতো সাদা হয়ে গেছে। ঘরের টিউবলাইটটা হঠাৎ করেই কাঁপতে শুরু করলো। বাইরে কোত্থেকে যেন কয়েকশো বিড়াল কান্না জুড়ল। ঠিক তখনই বিপদের আঁচ করে রিমি আর রিহানকে হাত ধরে সঙ্গে সঙ্গে পাশের ঘরে নিয়ে গেল সুখবিলাস। আর সেই ঘর থেকে চিৎকার করে রবিকে ডাকলো, রবিদা, জলদি এ ঘরের ভিতরে আসুন। রবিও দ্রুত পায়ে পাশের ঘরে গিয়ে ঢুকতেই সুখবিলাস বলল, ও ঘরে এখনো মোর দরকার আছে। আচ্ছা আচ্ছা, তুমি দুইটি শিশুরে নিয়ে নিচের ঘরে চলে যাও। যদি কাল সকালের মধ্যে পরিবেশ ভালো না হচ্ছে, তুমি তৎক্ষণাৎ কলকাতায় ফিরে যাইবা। মানে? কিন্তু খবরদার, যাওয়ার সময় আরে পেছনে থেকে কেউ ডাকলেও তুমি উত্তর দেবে নাহি, কিংবা পেছনে ফিরে তাকাইবে নাহি। কি মানে? এবে সময় নেই, কেবল কথা দাও, পেছনে ঘুরে তাকাইবে নাহি। কহ দেখিবে নাহি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। শেষের দিকে এক প্রস্ত আচ্ছা করে রবিকে ঝাঁকিয়ে দিয়ে পাশের ঘরের দিকে ছুট লাগালো সুখবিলাস। ঘরে ঢুকে দরজাটা যখন ছিটকিনি দিয়ে আটকাচ্ছে, টিউবলাইটটা তখনও কাঁপছে। ছিটকিনি আটকে ঘরের বাসিন্দাদের উদ্দেশ্যে গম্ভীর স্বরে সে আদেশ করল, আপনার মধ্যে কেহ সুভাশিস বাবুকে ঘর বাহির যাইতে দেবেন নাহি। সে ঘর বাহির একবার যাইবা পর তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে নাহি। এবে এখন সব কিছু বাবা জগন্নাথের হাতে। বলেই হাত জোর করে একবার কপালে ঠেকালো সে। ঘরের ভিতরে শুভাশিস তখন খাটের ওপর উঠে বসে আছে। তার সারা শরীর ঘামে ভিজে গেছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। কখনো বিছানার চাদর মুঠো করে ধরছে, কখনো আবার মাথা নাড়ছে অস্থিরভাবে। মুখ দিয়ে অস্পষ্ট কিছু শব্দ বেরোচ্ছে, যেন নিজের সঙ্গেই কথা বলছে বা কারোর সাথে ঝগড়া করছে। কোটরাগত চোখ দুটো মাঝে মাঝে একটু চমকে উঠছে, যেন কিছু অদৃশ্য জিনিস সামনে দেখছে। ঘরের অন্যরা ভয়ে উদ্বেগে চুপচাপ দাঁড়িয়ে, কেউ কিচ্ছু বলার সাহস পাচ্ছে না। অজিত স্যার, আপনি এবং দিদি মিলে ওনাকে চেপে ধরে রাখিবেন। বিরাসের আদেশ দ্রুততার সাথে পালন করল দুজনে। অজিত শুভাশিসের গায়ে হাত ঠেকাতেই দেখল ওর গা বরফের মতো শীতল।
নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভম জগন্নাথায় তে নমঃ। তুই থাম, না হলে তোর অবস্থা আমি এর মতোই করব। গম্ভীর গলায় সুখবিলাস বলে উঠল, তু যে হ, ভালায় ভালায় ওনাদের ছাড়ি চলে যাও, আমি কুচ্ছু করিব নাহি। কথাটা শুনে হো হো করে হেসে উঠল সুভাষিস। তারপরেই ওর মুখ থেকে বেরিয়ে এলো একটা বাচ্চা ছেলের গলা। আমাকে ছেড়ে দাও কাকু, আমি তো কারো ক্ষতি করিনি, আমাকে মেরে ফেললে কেন? ঘরের অবস্থা এমন যে একটা আলপিন মাটিতে পড়লে তার শব্দ পরিষ্কার শোনা যাবে। তোর নাম কি? আবারও গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল সুখবিলাস। এদিকে চুপ করে রইল সুভাষিস। সুখবিলাস মন্ত্র পাঠ করতে শুরু করল। শ্রী জগন্নাথায় নমঃ। কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীতক বড় মুদা ভীরি নারী বদন কমল স্বাদ মধুপ রাম শুভ্র ব্রহ্মা সুরপতি গণেশ চর্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। অদ্ভুত কণ্ঠে চিৎকার করে উঠল সুভাষিস। ঘরের আলোটা চুপ করে নিভে গেল। ভয়ে চিৎকার করে উঠল সুজাতা। পরোতম সংসারং দ্রুততম সারিং সুরপতে হরতম পাপনং বিততিম পরং যাদবপতে অহো দীননাথং নিহিতং চলং নিশ্চিত পদং জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আমার নাম রমাকান্ত চক্রবর্তী। ওর কথা শেষ হতে না হতেই ঘরের টিউবটা জ্বলে উঠে নিরবিচ্ছিন্নভাবে সাদা আলো বিকিরণ করতে শুরু করলো। সুখবিলাসের চোখ গেল খাটে বসে থাকা সুভাষিসের দিকে। সুজাতা এক পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন ওর শুশ্রূষা করতে গেলেই বিপদ হবে। সব থেকে আশ্চর্য বিষয় হলো সুভাষিসের পিছনে প্রকট হয়েছে দুই মূর্তি, একজন গ্রাম্য পুরুষ, অপরজন গ্রাম্য রমণী। এবার একটু ঘাবড়ে গেছে সুখবিলাস। গম্ভীর কণ্ঠে বলে উঠল, শ্রীক্ষেত্র বসায় বিদ্মহে সচিদানন্দচ্চ ধীমাধি তন্নো জগন্নাথ প্রচোদয়াৎ। দাঁড়িয়ে থাকা গ্রাম্য পুরুষটি পরিষ্কার কণ্ঠে বলল, আপনাকে আর মন্ত্র পাঠ করতে হবে না পুরোহিত মশাই। আপনি কি জানতে চান বলুন, আমি সব বলে দিচ্ছি। দয়া করে আমাদের আর শাস্তি দেবেন না। গত ৩৫ বছর ধরে আমরা এই নরক যন্ত্রণা ভোগ করে চলেছি। সুখবিলাস জিজ্ঞাসা করল, তোমরা কে? আপনার পূর্বপুরুষের জন্যই আমাদের আজ এই অবস্থা। আমাদের একমাত্র ছেলেটাকেও আপনারা ছাড়েননি। নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে বলো সেদিন ঠিক কি ঘটেছিল, নচেত আমার হাত থেকে তোমাদের কোনো নিস্তার নাহি, আর তোমাদের কাহারও কোনোদিনও মুক্তি হবে না, এ আমি বলে দিলাম। কথাটা শুনে থমকে দাঁড়িয়ে পড়ল সেই পুরুষটি। অত্যলোপকাল চুপ থাকার পর পুরুষটি বলতে শুরু করল, এই বাড়ির পিছনে যে পুকুরটা আছে তারই পাড়ে ছিল আমাদের ছোট্ট শান্ত সংসার। ছেলে বউ নিয়ে সুখেই কাটছিল দিন। এই বাড়ির দুই ছেলে রমেন আর হিতেনের বিভিন্ন ব্যবসা ছিল। ছোটজন সৎ, কিন্তু বড়জন ছিল প্রবল অসাধু। হিতেনকে ঠকিয়ে প্রচুর সম্পত্তি হাতিয়ে নেয় রমেন। কিছুদিনের মধ্যেই রমেন বুঝতে পারে মৃত্যুর পর সেই সম্পত্তি তার আয়ত্তে নাও থাকতে পারে। একদিন কালের চাকা ঘুরবে। যাদের সে এতদিন ঠকিয়েছে তারা একদিন এই সম্পত্তির দখল নেবে। সেই ভয়ই একদিন আমার ছেলে
আর হিতেনকে নানা ছল চাতুরিতে রমেন এই বাড়িতে ডেকে আনে। ঘর বন্ধ করে ওদের বীজ মোড়া করে ঘরে এক প্রান্তে বেঁধে ফেলে রেখে শুরু হয় পুজো। শেষে আমার ছেলেকে ওষুধ খাইয়ে অজ্ঞান করে এক পাশে ফেলে রেখে হিতেনকে দিয়ে বলপূর্বক সমস্ত সম্পত্তি লিখিয়ে নেয় রমেন। তারপর নিষ্ঠুরভাবে দুজনকে পুকুরের কাবায় পুঁতে দেয় সে। ছেলেটা চটপট করতে করতে মারা যায়। তাকে যক্ষ বানিয়ে পুজো করা হয়েছিল, তাই আমার ছেলেটা মুক্তিও পায়নি। আমি আর আমার স্ত্রী ছেলের শোকে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করি, কিন্তু শাস্তি পেলাম না। ছেলের অতৃপ্ত আত্মার টানে আমরাও আটকে পড়ি তার সঙ্গে। তবুও একটা সান্ত্বনা ছিল, ছেলেকে কাছে পেয়েছিলাম। সারাদিন পুকুরের জলে আমরা তিনজন ঘুরে বেড়াতাম। লোকে দেখতো আর ভাবতো মাছ খেলা করছে। হিতেনের বাড়ির লোক গয়ায় গিয়ে পিণ্ডদান করায় আমাদের মৃত্যুর আগেই ওর আত্মা মুক্তি পেয়ে গেছিল। আমরা মুক্তি চাই, আমরা মুক্তি চাই বলে সুখবিলাসের উদ্দেশ্যে হাত জোড় করল ওই পুরুষ, মহিলা আর সুভাষিস। চোখের কোণে জল ভরে গেছে সুখবিলাসের। শেষবারের মতো হাত জোড় করে প্রভু জগন্নাথকে স্মরণ করে বলে উঠল, জগন্নাথাষ্টিকং পুণ্যং য পঠ্যে প্রজ্জত শুচি সর্বপাপ বিশুদ্ধাত্মা বিষ্ণু লোকং সগচ্ছিত। বিছানার মধ্যে ধপ করে পড়ে গেল দুটো দেহ, অচেতন সুভাষিস আর প্রাণহীন অজিতবাবু। সকলের মঙ্গল কামনায় জোর হাত করে জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রণাম জানালো সুখবিলাস। আচমকাই ঘরের ভিতরের বাতাস বদলে গেল। এক মুহূর্তের নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল ঘরে। বাইরে পুকুরের জলের উপর এক মুহূর্তের জন্য ঝিলিক খেলে গেল চাঁদের আলোয়। আর তিনটি ছায়ামূর্তি ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকার জলের গভীরে, যেন কোনো পরম শান্তির গন্তব্যের দিকে পাড়ি দিল তারা। বাতাস ভরে উঠল এক অদ্ভুত প্রশান্তিতে, যেন বহুদিনের গুমড়ে থাকা কান্না, অভিশাপ আর অতৃপ্তির ভাঁড় থেকে মুক্তি পেল পুরনো বাড়িটা। সুখবিলাস ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চোখের কোণ ভেজা, কিন্তু মুখে এক অদ্ভুত স্থিরতা। সকলের মঙ্গল কামনায় জোরহাত করে জগন্নাথ দেবের উদ্দেশ্যে সে প্রণাম জানালো। মনে মনে বলল, যারা চলে গেল তারা যেন শান্তি পায়, আর যাহারা রয়ে গেল তারা যেন সত্যেরও পথ খুঁজে পায়। জয় বাবা জগন্নাথ। সেই রাতের পর থেকে পুকুরের চারপাশে জমে থাকা গুমোট ভাবটা ধীরে ধীরে কেটে যায়। তার জায়গায় বিরাজ করতে থাকে এক শান্ত কোমল পরিবেশ, যেন বহুদিনের অভিশাপ অবশেষে মুক্তি পেয়েছে। রমাকান্তের স্মৃতিকে সম্মান জানিয়ে
রমেনবাবুদের বাড়ির একাংশ সংস্কার করে গড়ে তোলা হয় একটি ছোট্ট লাইব্রেরি। সেখানে গ্রামের মানুষজন এসে বই পড়ত, আলোচনায় অংশ নিত, আর নিজেদের অন্তরের কালিমা ধুয়ে ফেলত জ্ঞানের আলোয়। সেই লাইব্রেরি যেন হয়ে উঠেছিল এক আত্মশুদ্ধির আশ্রম। ঘটনার পর সুখবিলাস আর নিজেকে সামলাতে পারেনি। সে সোজা পাড়ি দেয় পুরীতে। জগন্নাথ দেবের সেবায় সে নিজেকে উৎসর্গ করে দেয়। পুরনো জীবনের সব বন্ধন ছিন্ন করে সে যেন নিজের পাপের প্রায়শ্চিত্ত খুঁজে বেড়ায় মন্দিরের নির্জন প্রাঙ্গণে। সুভাষিসও আগের চেয়ে অনেকটা বদলে যায়। তার চোখে আজকাল এক ধরনের বিষণ্ণতা আর ভয় দেখা যায়। তবুও সে স্বাভাবিক জীবনে ফিরতে চেষ্টা করে। মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে গেলে সে জানালার বাইরে তাকিয়ে থাকে। তখন তার মনে হয় অন্ধকারের ওপারে কেউ চুপচাপ দাঁড়িয়ে আজও তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। সময়ের সঙ্গে সঙ্গে চারপাশের মানুষ সব ভুলে গেলেও সুভাষিস আর সুখবিলাসের জীবনে সেই রাতের ছায়া চিরকাল রয়ে যায়। তাদের গল্প হয়তো কেউ মনে রাখবে না, কিন্তু সত্য আর পাপের এই চিরন্তন লড়াইয়ের সাক্ষী হয়ে থাকবে সেই পুরনো বাড়িটা, যেখানে এক রাতে অতৃপ্তির মুখোমুখি হয়েছিল দুটি মানুষ।